আজ মহিলা মহলে আমরা রয়েছি ভ্রমণ কথায়। আমাদের জীবনে যে বিশেষ দিনগুলো সব সময় আমাদের মনে পড়ে বা আমরা মনে রাখি, এই যেমন নিজের জন্মদিন, প্রিয় মানুষের জন্মদিন, পরিবারের কারোর বিবাহবার্ষিকী বা অন্য রকম কোনো সাফল্যের বিশেষ দিন। কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে সেতু গড়ার বিশেষ দিনগুলো, সেগুলো কি আমরা দাগিয়ে রাখি না? জীবনের নোটবুকে যে কিছু দিনকে আমরা বেশ দাগিয়ে রাখতে ভালোবাসি, তার মধ্যে প্রকৃতির সঙ্গে কাটানো দিনগুলো কি বিশেষ হয়ে ওঠে না? হয়ে ওঠে। আমরা যারা ভ্রমণ পিপাসু, বেড়াতে ভালোবাসি, তাদের কাছে প্রকৃতির সঙ্গে কাটানো দিনগুলো সব সময়ই বিশেষ। স্মৃতির কোঠায়, স্মৃতির কুঠুরিতে আমরা জমিয়ে রাখি। যখন ইচ্ছে করে নেড়ে চেড়ে দেখে নিই। আমাদের মনে, আমাদের স্মৃতিতে এই দিনগুলো যারা অন্য রকমভাবে দাগ দিয়ে রাখেন, যাদের বেড়ানোর অভিজ্ঞতা, ঠিক বেড়ানো নয়, যাদের অন্য কোথাও পাড়ি দেওয়ার অভিজ্ঞতা আমাদের জীবনের ক্ষেত্রে অনুপ্রেরণা, উৎসাহের কাজ করে। আজ আমরা ভ্রমণ কথায় কথা বলবো তেমনই এক ভ্রমণ পিপাসুর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ভ্রমণের নানা অভিজ্ঞতা সম্পন্ন মিডিয়া প্রফেশনাল শ্রেয়সী লাহিড়ী। আপনাকে স্টুডিওয়ে স্বাগত। নমস্কার। প্রথমেই আপনার বেড়ানোর কথা দিয়ে বা ওই কোথাও পাড়ি দেওয়ার কথা দিয়েই শুরু হবে। এই যে বেড়ানোর আনন্দ আপনি অনুভব করেন, বা সেটা যে আপনাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দেয়, অন্যরকম জীবন দর্শন দেখায়, সেটা আপনি ঠিক কবে, কোন সময় থেকে অনুভব করতে শুরু করেন? আমার খুব ছোট থেকে একটা বেড়াতে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল, কারণ আমার বাড়িতে বেড়াতে যাওয়ার একটা পরিবেশ ছিল। অন্তত বছরে একবার বেড়াতে যাওয়া। ইভেন আমি 1 বছর বয়স থেকেই বেড়াচ্ছি আর কি। বাবা আমার একটা প্রচণ্ড ইচ্ছে ছিল বেড়ানোর, ইভেন এখনও আছে। মানে আমার বাবার এতটাই ইচ্ছে যে একটা ইস্কেমিক হার্ট অ্যাটাক হওয়ার পরেও পকেটে সরবিটেট নিয়ে উনি তুঙ্গনাথে উঠে গেছেন। এইরকম ইচ্ছাটাও আছে। আবার মা 10 দিন হাসপাতাল থেকে ঘুরে এসেও এই 2023 সালে 1 মাসের মাথাতেই ম্যাকলাক্সিগঞ্জ বেড়াতে চলে গেছেন। নয় যে বাড়ি থেকে গাড়িতে উঠে গেছেন, ট্রেনে চেপেই গেছেন, এমনি আর সাধারণ ট্রাভেলারের মতোই গেছেন। তা এইগুলো তো আমাকে প্রচণ্ড রকমভাবে ইন্সপায়ার করে এসেছে ছোটবেলা থেকেই যে এভাবে বেড়াবো। প্লাস বাবা মা বেড়ানোর ক্ষেত্রে আমাকে মাথায় ঢুকিয়েছেন ইবান বতুতা, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, মানে এদের বেড়ানো, এদের লেখা পড়ানো বা এদের বেড়ানোটাকে গ্রহণ করা। অর্থাৎ ভ্রমণ সাহিত্য পড়ে নিজের ভেতরে কিছুটা আত্মীকরণ করা হয়েছে। হ্যাঁ, একদমই। মানে সেটা যেমন একটা আছে, মানে বাবা মা বলেছেন এদের মতো ভ্রমণ করো, মানে ভ্রমণকে এই চোখে দেখো। নিছকই আনন্দ, নিছকই ছুটি কাটাতে যাওয়া বা হই হই করে বাড়ি চলে আসা, তাই নয়। ভ্রমণটা যে একটা আদর্শ, এটা যে একটা শিক্ষা, এইটা কিন্তু ছোটবেলা থেকে আমার মধ্যে একটা তৈরি করা হয়েছিল। এর পরবর্তীকালে আমি তখন খুব অল্প স্বল্প ভ্রমণ লিখছি, টুকটাক পত্রিকাতে বেরিয়েছে, 2-3টে পত্রিকাতে। এই সময় ট্রাভেল রাইটার্স ফোরাম বলে একটা লেখকদের সংগঠন আছে, যেখানে শুধুমাত্রই ভ্রমণ লেখকদের সংগঠন এটা, এবং ফটোগ্রাফাররা আছেন, অনেক দিকপাল ফটোগ্রাফাররা রয়েছেন। তুমি হয়তো জেনে থাকবেন রতনলাল বিশ্বাস, যিনি মানে 105-এরও বেশি ক্রস করেছেন, এখন বোধহয় 150 হবে, আমি হয়তো সংখ্যাটা ভুল বললাম এখন। সেই সময় ওনারা এই সংস্থাটাকে তৈরি করেছিলেন এবং আমি মেম্বারশিপ পাওয়ার জন্য একটা আবেদন করেন। হ্যাঁ হ্যাঁ, না আমাকে ডাকা হয়েছিল। আচ্ছা। কিন্তু তখন কিন্তু আমি খুব একটা কিছু লিখিনি, কোনো একটা পত্রিকা থেকেই আমার নামটা পাঠানো হয়েছিল যে এনাকে যোগাযোগ করতে পারে। ওনারা তখন সবাইকে নিয়ে আস্তে আস্তে মানে যোগাযোগ করে করে সংগঠনটাকে তৈরি করার চেষ্টা করছেন আর কি। সেখানে তাদেরকে খুব কাছ থেকে দেখেছি, তাদেরকে চোখের সামনে থেকে দেখাটাও আমার কাছে তখন থ্রিলিং ছিল। আমি এটা 2005 সালের কথা বলছি। সেখানে যুক্ত হওয়ার পরে তাদের কাছ থেকে তো প্রতিনিয়ত শিখেছি এবং এখনো শিখছি। অর্থাৎ কোথাও একটা আমাদের ছোটবেলা থেকে যেরকম ভাবে বিভিন্ন নীতি কথা শেখানো হয়, বিভিন্ন মডেলস তৈরি করে দেওয়া হয় যে এই ক্ষেত্রে এই মানুষটা তোমার আদর্শ, ঠিক সেভাবেই ভ্রমণ পিপাসু মানুষদের সঙ্গে যখন আপনার দেখা হলো, কথা হলো, সেটা আপনার ভেতরেও একটা আদর্শ তৈরি করলো। ভ্রমণ মানে ওই শুধু একটা আমার প্রচন্ড স্ট্রেসফুল জীবন, আমার চাপের জীবন, আমি চাপ থেকে বেরোবো বলে 4টে দিন একটা সেই সময়ও ভ্রমণের সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো সবটাই আপনাকে ওই ভেতরে নির্মাণ করেছে। একদম, একদমই তাই। শুধু তাই না, আমি এখনো পর্যন্ত লেখার ক্ষেত্রেও আমি কিরকম লেখাটা আমার হওয়া উচিত, কি ধরনের, এবং ছবি তোলার ক্ষেত্রে এরা হাতে ধরে শিখিয়েছেন আমাকে।
অর্থাৎ এই ক্ষেত্রেও শিক্ষাটা কত প্রয়োজন, মানে এটাও যে একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা, শিক্ষা, অর্থাৎ ভ্রমণ মানেই উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া নয়, বা শৃঙ্খলার বাইরে বেরিয়ে কয়েকটা দিন যাপন করে আসা নয়, এটাও এক প্রকার শৃঙ্খলা। এবং শৃঙ্খলার কথাটা বা শিক্ষার কথাটা বললে বলে আমি তোমাকে বলছি, ভ্রমণ করতে গেলে আমরা একটা জিনিস দেখি না, শুধু আমরা যাই প্রকৃতি দেখতে বা ইতিহাস দেখতে বা জাস্ট এমনি আনন্দ করে কাটিয়ে এলাম, কিন্তু সেখানকার মানুষ, তার সংস্কৃতি, তাদের সঙ্গে মেলামেশা করা, সেখানে আমার কোনো দম্ভ অহংকার চলে না যে আমার কি জাত, কি ধর্ম, কি ভাষার মানুষ আমি। সেখানে যে মানুষটার কাছে যাচ্ছি আমাকে কিন্তু তার সঙ্গে মিশতে হবে, এবং মিশলে যে কত ভালো বন্ধু হয়ে যায়, মানে সেই অমরেন্দ্র চক্রবর্তীর একটা বই আছে, আমি সে নামটা তুলেই বলছি, বন্ধু ভরা বসুন্ধরা। মানে আমার তো মনে হয় সারা পৃথিবী জুড়ে যদি আমার এরকম বন্ধু ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আমি যেখানেই গেছি সেই মানুষদের সঙ্গে এত একাত্ম হয়েছি, পরবর্তীকালে কিন্তু তাদের সঙ্গে এবং এখনো পর্যন্ত আমার কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রয়ে গেছে। ঠিক, এটাও এক প্রকার বিশ্বায়ন বলা যেতে পারে, গ্লোবালাইজেশনের একটা অন্য মানে, মানে জীবন দিয়ে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এটা বেশ। এরপর যেটা জানতে চাইছি, আপনি তো চাকরি করেন, তো সেক্ষেত্রে চাকরির একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট শৃঙ্খলা দাবি করে, চাকরি মানে একটা সময় সেখানে ইনভেস্ট করতে হয়, সেটা সামলে বেড়ানোর জন্য কতটা সময় ব্যয় করতে পারেন সারা বছরে? আচ্ছা, প্রথমত আমি বলি, আমি আগে কিন্তু ফ্রিল্যান্সার ছিলাম, চাকরিটা আমি কিন্তু জাস্ট কয়েক বছর হলো করছি, এডিটোরিয়াল টিমের সঙ্গে রয়েছি। আমি ওখানেও ভ্রমণটাই দেখি, মূলত ভ্রমণ, ফটোগ্রাফি, এগুলোই মূলত দেখি। সেক্ষেত্রে আমি অফিস থেকে কিছুটা সহযোগিতাও পাই, আমার এডিটর ইন চিফ আমাকে কিন্তু সেক্ষেত্রে ছাড়েন অনেকটাই, এবং আমাদের যেহেতু অনেকটা মানে ওয়ার্ক ফ্রম হোম করার একটা সুবিধা আছে, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি ল্যাপটপ ক্যারি করি, মানে যেখানে যাই বেড়ানোর সময়, এবং সেখান থেকে মিটিং জয়েন করে যাই, বা সবসময় টিমের সঙ্গে আমি যোগাযোগটা রেখে যাই, কারো কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। আর তারপরে কিছুটা তো নিজের ছুটি নিয়ে, যেটা তো থাকেই, তার মধ্যে যতটা পারি বেরিয়ে যাই আর কি, যখনই পারি। বেশ, এই যে আপনি বলছিলেন যে অনেক সময় হয় বেড়ানো, বা হয়তো কাজে গেছেন, সেখানে কিছুটা বেড়ানো হয়ে গেল, আবার টিমের সঙ্গে যুক্ত থাকারও একটা সুযোগ থাকে, তো এটা কি কোথাও বেড়ানোর ক্ষেত্রে বাধা হয়? মানে ধরুন আপনি একটা জায়গায় বেড়াচ্ছেন বা ঘুরছেন, বা সেখানে প্রকৃতি, মানুষের সঙ্গে একটা একাত্ম হচ্ছেন, সেখানে কাজের ডেডলাইন, কাজের তারিখ, মানে কাজ সময় জমা দেওয়া, এটা কি কখনো চাপ তৈরি করে? অভ্যাস করে নিয়েছি আমি এটাও, কিন্তু আমার ভ্রমণকে ভালোবেসি, কারণ আমি এটা ভেবেছি যে এটা নিয়ে যদি আমি একপেশে হয়ে যাই না, যে না আমি অফিস সামলে পারবো না, ওই বছরে কটা ওই ক্যালেন্ডারে ছুটির দিন দেখেই আমাকে বেরোতে হবে, তাহলে আমার হবে না। কারণ এত বড় পৃথিবী তো, অনেক কিছু মানে বাকেট লিস্টে প্রচুর জমে আছে, টুকটুক করে শেষ করতে হবে। অর্থাৎ তাগিদ, সব ক্ষেত্রেই তাগিদটাই আমাদেরকে দিয়ে অনেক কিছু অভ্যেস করে। আর আমার একটা পাগলামিও আছে, মানে পাগলের মতো প্যাশন। মানে তুমি যদি আমাকে আজকে বলো যে চলো দিদি কালকে কোথাও যাবে, মানে আমি যদি ফ্রি থাকি, আমার কোনো কাজ না থাকে, আমি হয়তো আজকে রাত্রেই ব্যাগ গুছিয়ে বলবো হ্যাঁ চলো বেরিয়ে যাই। ঠিক, এই যে কোনো বাঁধনে জড়িয়ে না থাকা, মানে বাঁধন তো নিশ্চয়ই আছে, ভ্রমণের সঙ্গে বেঁধেও থাকা সেটাও এক প্রকার বাঁধন, কিন্তু জাগতিক বাঁধনের থেকে একটু অন্য ধরনের বাঁধন এটা, বা বন্ধন ভ্রমণের সঙ্গে, এটা কি কোথাও ভ্রমণই আপনাকে শিখিয়েছে? হ্যাঁ, বলছি তো, আমার চরিত্র গঠন করার ক্ষেত্রে ভ্রমণ অনেকটা সহায়ক। ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে, শুধু বলবো না, নিজেকে প্রকাশ করতে অনেক সাহায্য করেছে। আমি বুঝতে শিখেছি যে পৃথিবীটা শুধু আমি আর আমার পারিপার্শ্বিক নয়, আমার ভাবনা চিন্তার বাইরেও অন্য একটা ভাবনা চিন্তা আছে, একটা মতামত আছে, অন্য দেশের বা অন্য প্রদেশের মানুষরাও অন্য রকম ভাবে বাঁচে, আমারটাই ভালো, আমারটাই সেরা, এই ভাবনা থেকে আমি সরে গেছি। তাদেরটাও যে ভালো, তাদের ভালোগুলোও আমি দেখেছি, মন্দগুলোও দেখেছি, ভালোগুলোও দেখেছি, এবং যে মিথটা আমাদের মধ্যে কতগুলো ধারণা তৈরি হয় না, যে ওই দেশের লোকগুলো ওইরকম খারাপ, সে দেশের লোকগুলো, আমি নিজে পরখ করে দেখেছি আদপেও তা না। সাধারণ মানুষরা কিন্তু অত্যন্ত ভালো হয়, এবং তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমি অন্তত কোনো রকম সেরকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হইনি আজ পর্যন্ত। ঠিক, অ্যাডভেঞ্চার নাকি নিছক একঘেয়েমি কাটানো, কোনটা আপনাকে বেড়ানোর ক্ষেত্রে? অবশ্যই অ্যাডভেঞ্চার। তবে অ্যাডভেঞ্চার বলতে আমি কিন্তু সে অর্থে মাউন্টেনিয়ার, ট্রেকার নই, কিন্তু আমার একটু অফবিট জায়গায় ঘুরতে ভালো লাগে, এবং যে জায়গাটা ধরো খুব লোকের যাতায়াত নেই, একদমই একটু নিরিবিলি সেরকম, আর একটু অ্যাডভেঞ্চার হলে তো ভালোই লাগে। ঠিক, আপনি অফিসের সহযোগিতার কথা বলেছেন,
কিন্তু আপনি যে ধরনের বেড়ানো পছন্দ করেন বা যে ধরনের বেড়ানোর কথা বলছেন, যেটা আপনাকে নির্মাণ করেছে, সেটা শুধুমাত্র অফিসের সহযোগিতা পেলে কিন্তু হয় না। পারিবারিক সহযোগিতার একটা প্রয়োজন হয়, কারণ আপনি নিজে একটি পরিবারের অংশ। সেখানে আপনার অনেকগুলি মানুষ রয়েছেন, তাদের সঙ্গে একটা বন্ধন বা সাহচর্য, তাদের নির্ভরতার জায়গা থাকে। এই পারিবারিক সহযোগিতার জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার পরিবার আপনার পাশে নিশ্চয়ই থেকেছে, তাই আপনি আমি এটা তো করতে এই পেরেছেন। ব্যাপারে মানে 100-100 দেব। আমার শ্বশুর বাড়িকেও এবং আমার বাবা মাকেও, আমি একমাত্রই মেয়ে, তারা তো সবসময় আমাকে ঠেলেই দিয়েছেন। এবং আমার ছেলেকেও আমি 5 বছর বয়স থেকে কিন্তু একা রেখে বেড়াতে গেছি। এই জায়গাটা ওর মধ্যে কখনোই তৈরি হয়নি, আজও তৈরি হয়নি। মা বেড়াতে গেছে, মা আনন্দ করছে, আমি ডিপ্রাইভড হচ্ছি। ও কিন্তু আমার কাজকে সম্মান করে। এবং আমি আমার মানে স্বামী বা শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, কারোর কাছ থেকে কোনো অসহযোগিতা তো দূরের কথা, বরং সহযোগী। ছেলেকে রেখে গেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছে, উনি দেখে রেখেছেন। ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, আমার মাও কখনো তার কাছেও থেকেছে। আমার ছেলে খুব ছোট থেকেই ও এটাকে মানে ধরেই নিয়েছে মা এটা যাবে। এবং ওকে আমি এটা বুঝিয়েছি যে এটা আমার ভালো লাগার জায়গা, এটা আমার স্পেস। তোমার কাছে যেমন তোমার খেলাটা ভালো লাগার জায়গা, সে জায়গায় আমি যদি তোমাকে আটকাই, তোমার যেমন খারাপ লাগবে, আমাকেও তুমি যদি এই জায়গাটা আটকাও, আমারও কিন্তু খারাপ লাগবে। সেটা আমি ওকে, এখন তো ও তো ব্যাপারটাকে মা তুমি এখানে যাও, ওখানে যাও, ও তো এখন নিজেই বুঝতে শিখেছে। আর আমার স্বামীর দিক থেকেও কোনো সমস্যা নেই। মানে পারিবারিক সহযোগিতা আপনি পুরোটাই পেয়েছেন এই ক্ষেত্রে। ঠিক, এটা আমাদের মেয়েদের কাছে একটা অন্যরকম অনুপ্রেরণার জায়গা। দুটো ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা ভাবতে পারি বা ব্যাখ্যা করতে পারি। ছোট থেকে সন্তান প্রতিপালন বা পরিবারের মধ্যে থাকলেও সেই পরিবারকে এবং সন্তানকে, মেয়েদের ক্ষেত্রে যেহেতু সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আজও আমরা মায়েদেরকেই প্রধান হিসেবে ভাবি, তো কোথাও যদি পরিবার এবং সন্তান দুজনকেই প্রথম থেকে বোঝানো যায় যে এটা আমার নিজস্ব একটা স্পেসের জায়গা বা আমার নিজেকে নিজের দেওয়ার জায়গা, তাহলে বোধহয় তারাও সেই জায়গাটা বুঝতে পারেন, অনুভব করতে পারেন এবং তারা এটাকে মানিয়ে নিতে পারে। সেক্ষেত্রে পারস্পরিক সাহচর্যমূলক একটা সম্পর্ক গড়ে ওঠে পরিবারের ভেতরেই। এটার জন্যে মেয়েদের তো নানা বিষয়ে স্ট্রাগল করতে হয়, প্রতিটা কাজই একটা লড়াইয়ের অংশ। তো এই ক্ষেত্রে অন্তত একটা সহজ ক্ষেত্র মেয়েরা পেতে পারে। আমরা শ্রেয়সীদের কথা থেকে সেটাই বুঝতে পারছি। অন্তত কি বলতো, আমার যেটা মনে হয় বোঝাতে হবে প্রত্যেকের জায়গাটা। যেমন আমি বলছি, একটা সময় তো ছিল মেয়েদের চাকরি করতে বেরোনো নিয়েও এই কথাগুলো উঠতো, যে সংসার ফেলে চাকরি করতে বেরোনো। এটা মানুষকে বোঝাতে হবে যে আমি যে ভ্রমণটা করতে চাচ্ছি শুধু আমার আনন্দ না, যদিও বা সেটা আনন্দের জন্য হয়। যদি একটা পুরুষের যদি নিজস্ব বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জায়গা থাকে, তাহলে একজন মহিলার কেন থাকবে না? এবং সন্তানকেও সেইভাবেই, মানে যদি বোঝানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বোঝাতে হবে। অর্থাৎ ভ্রমণের সঙ্গে কিন্তু মনস্তত্ত্ব একটা বড় যোগ রয়েছে। মানসিক গঠন বা মনস্তত্ত্বের বিভিন্ন যে বিষয়গুলো, তার সঙ্গে একটা বিরাট যোগ রয়েছে। একবার আমি ট্রেনে যাচ্ছিলাম, তা আমার চারপাশে বেশ কয়েকটি অল্প বয়সী মেয়ে, খুব সম্ভবত তারা শিলিগুড়িতে মানে বাড়ি, কলকাতায় পড়াশোনা করে, চাকরি বাকরি করে, উইকেন্ডে যাচ্ছে। আমিও একেবারে শেষ মুহূর্তে টিকিট কেটেছিলাম লেডিস কোটায়, ওখানে সবকটাই মেয়ে ছিল। তারা আমাকে দেখে খুব অবাক হয়ে বলছে যে আপনি ম্যারিড কিন্তু আপনি সোলো বেড়াতে যাচ্ছেন, আপনার কোনো অসুবিধা? আমরা তো মনে করি যে বেড়াতে ভালো লাগলে বা ভালোবাসলে বা সেরকম প্যাশনেটলি কোনো কাজ করতে চাইলে বিয়ে করা চলবে না। তো তাদেরকে আমি বলেছি না, বিয়ের সঙ্গে এর কোনো সংঘাত নেই। বিয়ে করেও একটা মেয়ে নাচ করতে পারে, বিয়ে করেও একটা মেয়ে বেড়াতে যেতে পারে, বিয়ে করেও অন্য আরো অনেক কাজ করা যায়। এর সঙ্গে কোনো দুটো পরস্পর বিরোধী নয়, একদমই। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয়ও আমি উল্লেখ করে দিচ্ছি আমাদের শ্রোতাদের জন্য, যেহেতু আমরা মহিলা মহলে রয়েছি এবং আমরা মেয়েদের জন্যই কথা বলছি, এটা নিজেকেও বুঝতে হবে যে দুটো পরস্পর বিরোধী নয়। আমি অন্যকে তখনই বোঝাতে পারবো যখন আমি নিজে এই বিষয়টায় সহমত হব। ঠিক, আমাকেও সহমত হতে হবে যে আমি একা বেড়াতে ভালোবাসি বা আমার নিজস্ব বন্ধুদের সঙ্গে বেড়াতে ভালোবাসি, বা যেভাবে হোক আমি ভ্রমণের মাধ্যমে নিজের জীবনের একটা অন্যরকম খোরাক খুঁজে পাই। সেই জায়গাটা কোনোভাবেই একজন সঙ্গীকে, পুরুষ হোক বা যে কোনো সঙ্গী নির্বাচনের সঙ্গে পরস্পর বিরোধী নয়। মানে সঙ্গী নির্বাচিত হলো মানে আমার জীবনের আনন্দের জায়গাগুলোকে আমাকে কমিয়ে আনতে হবে, ছোট করে দিতে হবে, এমনটা নয়, একদমই নয়। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে সবাইকে যে আমি যেমন আমার স্পেসটা নিচ্ছি, আমাকেও কিন্তু আমার সঙ্গীকে সেই স্পেসটা দিতে হবে। ঠিক, সেও যেখানে যেতে চাইবে তখন কিন্তু আমি তাকে পিছু টেনে ধরলে কিন্তু হবে না, যে তারও ইচ্ছে হতে পারে কোথাও যেতে। সেটা আমি মানে ভাইসি ভার্সা, নারী পুরুষ নির্বিশেষে বলছি আর কি। ঠিক।
আমরা আপনার বেড়ানোর কয়েকটা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রসঙ্গে আসবো, কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, যেটা হচ্ছে আপনি চাকরি করেন এবং পারিবারিক সহযোগিতাও পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনার এই পথটা নির্বাচন করা বা এই যে ভ্রমণ আপনাকে ভেতরে ভেতরে নির্মাণ করেছে বা করে চলেছে এবং আগামী দিনেও করবে, এটা আপনার জন্য খানিকটা সহজ হয়েছে। কিন্তু একদম যিনি সাধারণ মেয়ে, সে চাকরি করুক বা না করুক, আমি সেই প্রসঙ্গে ঢুকলাম না, কারণ এটা আমরা জানি যে ভ্রমণের জায়গাটা যদি আমাকে নিজের ভেতরে রাখতে হয়, কোথাও স্বাবলম্বী হওয়াটা বাধ্যতামূলক। একদমই, মানে এখানে আর্থিক স্বাধীনতার কথাটা তো আগে আসবেই, সেটা দরকারি, একদমই দরকার। দ্বিতীয়ত যেটা আমার মনে হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ তুমি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছ সেই পরিস্থিতিটা তোমার অনুকূলে নাও থাকতে পারে। সেক্ষেত্রে সেই মুহূর্তে আমায় কি করণীয়, সেই জায়গাটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজেকে একটু ম্যাচিওর করা। মানে আমি বলছি, ধরো অনলাইন বুকিং করা বা মানে কিছু কিছু জিনিসগুলো একটু সময়ের সঙ্গে সঙ্গে আপডেটেড হওয়া। আমার মনে হয় তাহলেই, মানে যারা কোনো এজেন্টের সঙ্গে যাবেন না তাদের ক্ষেত্রে বলছি, ধরুন নিজেদের উদ্যোগে যাবেন, সেক্ষেত্রে নিজেদের কিছু ব্যবস্থাগুলো করে নেওয়ার মতো যে সেই জায়গাটাই কিন্তু নিজেদেরকে একটু তৈরি করতে হবে। এবং আমাকেও কিন্তু এটা দিনের পর দিন তৈরি করতে হয়েছে, নিজেকে একটু আপডেট করতে হবে। যেমন কিছু অনলাইনে কাজ শিখে নেওয়া, বিশেষ করে যদি কেউ দেশের বাইরে যেতে চান, সেখানে ভাষাগত সমস্যা হয়, সেখানে কিভাবে ট্রান্সলেটর ইউজ করতে হবে, কিভাবে বুকিং করতে হবে, কি করে টিকিট কাটতে হবে, এই ব্যাপারগুলো একটু শিখে নেওয়া এবং সবসময় এগুলোর সঙ্গে একটু পড়াশোনা করা আর কি। বিভিন্ন সাইট ঘেঁটে নিজেকে একটু পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে এই জায়গাটা। আর একটা হচ্ছে, ভয় পেলে চলবে না, সাহসটা খুব দরকার নিজেদের সেফটির জন্য। যেসব মেয়েরা, আমি তখন সবসময় সাজেস্ট করবো যে যারা বেরোচ্ছ তারা যেন তোমরা একটু ক্যারাটেটা শেখো, নিজেদের সিকিউরিটির জন্য। আমরা করিনি, আর কিছু কিছু জিনিস শিখে রাখলে না খুব ভালো হয়, যেমন সাইকেল চালানো, স্কুটি চালানো, এই জিনিসগুলো শিখে রাখতে পারলে অনেক সুবিধা হয়, বিশেষ করে যখন কেউ একলা যায় যারা, তাদের ক্ষেত্রে এই মোটামুটি সাহসটা খুব ইম্পর্ট্যান্ট। সাহসটা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার একটা মানসিকতাকে তৈরি করতে হবে। আমার এটা চাই মানে আমার এটাই চাই, এই জায়গাটা থেকে বেরোতে প্রয়োজনে তোমায় ভাবতে হবে যে তুমি মাঝরাত অবধি হয়তো স্টেশনের প্ল্যাটফর্মেই শুয়ে থাকতে হলো, তোমার ট্রেন এত লেট, তোমাকে সেই পরিস্থিতিটাকে কিন্তু মানিয়ে নিতে হবে। তারপরে খাওয়া দাওয়াটা, ধরো আমি যে ফুড হ্যাবিটসের সঙ্গে আমি রয়েছি সেটার থেকে একেবারে ডিফারেন্ট কোনো খাদ্যাভ্যাসে সেই জায়গায় পৌঁছেছি আমি, সেখানে কিন্তু তখন সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে, মানিয়ে নেওয়ার প্রবণতাটা রাখা উচিত। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, খুব ডেসপারেটলি সন্ধ্যের পরে বেরোনোটা অ্যাভয়েড করতে বলবো, শহর ছাড়া। বেশ, এবার সঙ্গে পেপার স্প্রে রাখুন, পেপার স্প্রেটা আমি ক্যারি করতে বলবো সবাইকে, ওটা আমি করি। বেশ, এবার আপনার বেড়ানোর কয়েকটা অন্যরকম বা রোমাঞ্চকর, যেগুলো আপনাকে একটা অন্যরকম কিছু ভাবতে বাধ্য করেছে, যদি একটা বা দুটো অভিজ্ঞতার কথা বলেন। আচ্ছা, আমি আমার খুব ঘরের কাছের একটা ট্রিপের কথা বলি। আমলাশোল এই জায়গাটার কথা আমরা সবাই জানি। আমলাশোল শুনলেই কি মনে হয়, ভীষণ দুর্ভিক্ষ, প্রচণ্ড অভাব, মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকে। আমি কিন্তু নিজে গিয়ে একেবারে উল্টো দেখেছি। পিঁপড়ের ডিম বেসিক্যালি না, পিঁপড়ে বাটাই ওরা খায়, এবং সেটা কিন্তু খুব ডেলিকেট একটা ডিশ। মানে ওটা চাটনি খুব অল্প পরিমাণে তৈরি হয়, মানে অনেকগুলো পিঁপড়ে বাটলে হয়তো 1 চামচ চাটনি তৈরি হবে, এবং সেটাকে ওরা খেতে খুব ভালোবাসে খাওয়ার পরে আর কি। সাইক্লিস্ট লিপিকা বিশ্বাসের কথা জানো, আমি ঢুকেছিলাম আমলাশোলে, মানে ওখানে একটি বাড়িতে ওরা আমাদের খাওয়াবে বলেছিল পিঁপড়ের ডিমের চাটনি। তবে পিঁপড়েটা কি করে ওরা ধরতে যায় জঙ্গলে, সেইটা দেখবো বলে আমরা ওদের সঙ্গে সঙ্গে গেছিলাম। এবং জঙ্গলটার ওই জায়গাটা একটা সময়ের পরে মানে ডালপালা গায়ে ঘষে যাচ্ছে, এরকম সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে। ওরা না একটা সুন্দর ওই ঝুড়ি, মানে নেটের মতো জিনিস নিয়েছে, মানে ঝুড়ি টাইপের দেখতে কিন্তু নেট লাগানো, সে ঠিক বাসা খুঁজে বের করছে। 2টো বাচ্চা গেছিল আর একজনের মা গেছিল। তা গাছের ডালে উঠে সেই পিঁপড়ে ওরা ধরছে, আবার যেই বাসাটা নাড়া পড়ছে ওপর থেকে পিঁপড়ে পড়ছে, এবং তখন আমাদের গায়ে মোটামুটি চাকচাক করে কামড়াচ্ছে আর কি। সেই পিঁপড়ে ওভাবে কালেক্ট করে এবং সঙ্গে সঙ্গে ধরে ওরা ব্যাগের মধ্যে ভরছে, আর এবং ব্যাগের মুখটা দড়ি দিয়ে আটকে দিচ্ছে। তারপরে ওই রকম 3 জায়গায় খুঁজে তারপর আমরা ফিরে এসি, তারপরে সেটা ওই কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা হয়,
বেটে আমরা সবাই টেস্ট করি আর কি কিরকম খেতে। এক্ষেত্রে বলে রাখি আমার কিন্তু ফুডের ক্ষেত্রেও ভীষণ আগ্রহ, মানে বিভিন্ন দেশের মানুষ কি ধরনের খাবার খায় সেই ব্যাপারটা আমার খুবই আগ্রহ। এইটা একটা মজার ঘটনা। আর একটা আমি বলি, ভিয়েতনামে নিনবিনে, ভিয়েতনামে প্রচন্ড ভাষার সমস্যা, ভীষণ, মানে একদম ট্রান্সলেটর দিয়ে দিয়ে ট্রান্সলেট করে করেই সব জায়গায় ঘুরতে হয়। মুইনে বলে একটা জায়গা আছে, মুইনেটা হচ্ছে আমাদের এখান থেকে যেমন লোকে দীঘা মন্দারমণি যায় না উইকেন্ড কাটাতে, ওটা হোচিমিন সিটি থেকে সেরকম একটা ডিস্টেন্সে যাওয়া। ট্রেনে করে আমরা গেছিলাম, 4-5 ঘন্টা লেগেছিল। এবার দুপুরবেলা খেতে বেরিয়েছি, দেখছি যে একটা জারের মধ্যে প্রচুর সামুদ্রিক প্রাণী, মানে চিংড়ি কাঁকড়াটা তো চিনি, আর বাকিগুলো কিছু চিনি না। ওয়েস্টারও রয়েছে, অক্টোপাসও রয়েছে, কিন্তু আরো অনেক প্রাণীর আছে যেগুলো কোনো চোখেও দেখিনি আর কি। মানে মনে হচ্ছে যেন একেবারে চোখের সামনে সেই মানে ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা আছে, যেটা তুমি বলবে সেটাকে ও তুলে রেডি করে তোমাকে বানিয়ে দেবে। তা আমরা ওয়েস্টার খেয়েছিলাম আগে, সেটা তো আমাদের বেশ ভালো লেগেছিল। মানে ওয়েস্টারকে একেবারে সেই ঝিনুকের খোলার মধ্যে নিয়ে তারজালির ওপরে বসিয়ে হিট করে তার উপরে বেশ সুন্দর করে একটু মশলা ছড়িয়ে দিয়েছিল, ওটা তো খেতে খুব ভালো লেগেছিল। এবার আমরা দেখছি ওখানকার একটি লোকাল ফ্যামিলি বেশ বড় সড়ো একখানা মাছ রোস্ট করা, দূর থেকে দেখে বুঝতে পারছি সবাই মিলে নিয়ে কেটে কেটে খাচ্ছে। আমাদেরও মাথায় কি ভূত চাপলো, আমরা 3 জন ছিলাম, আমরা 3 বন্ধু ছিলাম, যে আমরাও খাবো ওরকম একটা মাছ। এবার সেই ভাষার সমস্যা, আমরা বলেছি রোস্ট, ওরা যখন সেটাকে মানে সার্ভ করলো তখন এটা এলো একটা সেদ্ধ মাছ, শুধু গোলমরিচ আর নুন ছড়ানো আর একটু লেবু দিয়ে আর লেমন গ্রাস ছড়ানো, এবং সে যে কি মানে মানে গলা দিয়ে নামানো একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং সেটার যা দাম ওখানকার মানে ভারতীয় কারেন্সিতে আর কি প্রায় 700 টাকার সমান। মানে ধরে মাছটা তখন ফেলে দিতেও, কারণ বিদেশে এমনি টাকার টান থাকে একটা, আর আমরা ভীষণ রকম বাজেট ট্রিপ করি, যতটা সম্ভব সস্তায় থাকা খাওয়া বেড়ানো করা যায় আর কি। সেই মাছ খাওয়াটা আমার কাছে একটা মানে কি বলবো সাংঘাতিক, মানে ভয়ঙ্কর কষ্টকর একটা ব্যাপার হয়ে গেল। মানে সেদ্ধ মাছ, তার মধ্যে আবার সামুদ্রিক মাছ, বেশি বিভৎস একটা গন্ধ থাকবে। কিন্তু যাই হোক, ওই যে বললাম পরিস্থিতি, পরিস্থিতিতে ওইটাই সেদিন মানে লাঞ্চ করে কাটাতে হলো আর কি। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং হাসি মুখে মানিয়ে নেওয়া, কারণ ভেতরে যদি কোনো ক্ষোভ বা একটা বিরক্তি থেকে যায় তখন তো সেটা কোনো না কোনো একটা ক্ষেত্রে গিয়ে তার একটা বহিঃপ্রকাশ হয়ে যাবে, এবং সেটা সেখানকার স্থানীয় মানুষদেরকে অসম্মান করা হবে। ঠিক। আপনি আরো একটা রোমহর্ষক অভিজ্ঞতার কথা যদি বলেন। যদি রোমহর্ষক বলো তাহলে হচ্ছে গত বছর অক্টোবর মাসে আমার সাহারায় ক্যাম্প করা, সাহারা মরুভূমিতে। এটা আমার কাছে একটা স্বপ্নর মতো ছিল। আমি আর আমার বান্ধবী গেছিলাম। আমরা যখন কলকাতা থেকে যাব এটা প্ল্যান করি, আমাদের যাওয়া আসা মিলিয়ে 20 দিনের ইজিপ্ট ট্যুর ছিল। আমরা ভাগ করে নিয়েছিলাম যে তার মধ্যে মানে হিস্টোরিক্যাল সাইট, সি সাইট এগুলো থাকবে, আর 3 রাত্রি আমরা সাহারায় থাকবো, সাহারা মরুভূমির মধ্যে থাকবো আর কি। এমনিতেই 2 মেয়ে ইজিপ্ট যাচ্ছি সেটা শুনে সবাই একটা হই হই ফেলে দিয়েছিল যে কে দরকার, ওটা ভীষণ মানে মেয়েদের জন্য সেফ নয়, এ সমস্ত অনেক কিছু। একটা সময় আমরা বেশ ভয়ও পেতে শুরু করেছিলাম ইজিপ্ট সম্পর্কে। যদিও গিয়ে দেখলাম, ওই যে বললাম, গিয়ে দেখলাম পরিস্থিতি একদম অন্যরকম, মানে শোনা কথাটাই যে সবটা ঠিক নয়। মানে আমি রাত 9:30তেও আমি নাইলের পাশে বসে কফি খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। একা একা, আমার বন্ধু হয়তো ঘরে ঘুমিয়েছে, আমি বাইরে একা একা ঘুরে বেরিয়েছি, আমার এতটুকুনি ইনসিকিউর কিন্তু মনে হয়নি। কিন্তু সাহারাতে আমরা বাহারিয়া ওয়েসিস বলে একটা গ্রাম আছে, সেটা কায়রো শহর থেকে 400 কিলোমিটার দূরে। সেখানে আমরা দুপুরে পৌঁছাই এবং সেখানে আমাদের একজন গাইড ছিল, গাইড এবং তার হেল্পার ছিল। আমরা একটা গাড়িতে 3 দিনের মতো সমস্ত রেশন, টেন্ট সবকিছু নিয়ে আমরা 2জন যাত্রা শুরু করি। আমরা ধারণা করে গেছিলাম যে আমাদের এখানে রাজস্থানে যেমন হয় ওই মানে ডেজার্ট সাফারি, সেরকম বোধহয় আরো অনেক লোক থাকবে, অনেক টেন্ট থাকবে, একটা বোধহয় মানে ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে। কিন্তু যখন সন্ধেবেলা মানে সাহারার বিভিন্ন দিক দেখতে দেখতে, মানে এটাকে ওরা বলে অফরুট সাহারা, যখন সন্ধেবেলা ক্যাম্পিং করবো বলে যে জায়গাটা পৌঁছালাম, সেই জায়গাটা 150 কিলোমিটার দূরে হচ্ছে গ্রাম থেকে, 80 কিলোমিটার দূরে হাইওয়ে থেকে। একটা মানুষ নেই, জল নেই, গাছ নেই, শুধু মরুভূমি, আর মরুভূমি মাঝে মাঝে কিছু টেক্সচার তৈরি হয়েছে লাইমস্টোনের। ওই সূর্যটা যখন ডুবলো না, আমি এবং আমার ট্রাভেল পার্টনার আমরা 2জন একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। একটা দেশ যাদের
ভাষা আমরা খুব ভালো, ওখানে আরবিটা বেশি চলে, একটু যেহেতু এরা একটু গ্রামের দিকের লোক, এরা অতটা ভালো ইংরেজি জানে না, যাদের ভাষার সমস্যা, যেখানে আমার নেটওয়ার্ক নেই, যেখানে আমার কিচ্ছু নেই, আমার সঙ্গে পাসপোর্ট রয়েছে, আমার সঙ্গে টাকা পয়সা রয়েছে, সব কিছু রয়েছে, দুটো মেয়ে, আমরা দুটো লোক যাদেরকে আমরা মাত্র 3 ঘন্টা আগে হয়তো চিনেছি। সেই দিন আমাদের রাত কাটানোটা সাংঘাতিক টেনশনের হয়েছিল, আমরা ঘুমোতে পারিনি। ছোট্ট একটা তাঁবু দেওয়া হয়েছিল আমাদের, তার মধ্যে দুটো শিয়াল সারা রাত ধরে উপদ্রব করেছে তাঁবুর চারপাশে। মানে আমরা বলেই রেখেছিলাম যে কেউ কখনো আমাদের মাঝরাতে যদি উঠে বেরোতে হয়, যে মানে নেচার স্কলের কারণে আর কি, যেন একে অপরকে আমরা ডাকি, মানে কেউ যেন একা না, মানে যতই পেপার স্প্রে আমার সঙ্গে সেদিন বালিশের পাশে থাকুক, আমি কিন্তু পেপার স্প্রে মানে কাউকে দিয়েও কিন্তু আমি পালিয়ে বাঁচতে পারবো না, কারণ ওখানে তো কোনো রাস্তা নেই, গাড়ি এমনি বালির ওপর দিয়ে চলে। মানে ওরা একটা যে কোনো ভাবেই হোক, মানে বহু বছর ধরে করছে বলে ওরা নেভিগেট করে পৌঁছাতে পারে, কিন্তু আমি তো পাবো না, আমি তো ওই রাস্তা, ওই মরুভূমির মধ্যেই ঘুরবো, ঘুরে একটা সময় মানে পাগল হয়ে যাব বা মরে যাবো। এই জায়গাটা থেকে সেদিন আমাদের একটু সেফটির, আমি মানে বোধহয় ফার্স্ট টাইম এত ভয় পেয়েছিলাম। তবে দ্বিতীয় রাতে বুঝলাম যে মানুষগুলো ভালো, যা ভেবেছিলাম তা না। তারপরে দুটো রাত কিন্তু প্রচন্ড সুন্দর, কোজাগরি পূর্ণিমায় সাহারা মরুভূমি আপনারা দেখেছিলেন, একটা অনন্য অভিজ্ঞতা, অসাধারণ, জনমানবহীন। ঠিক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমি শেষ প্রশ্নই করছি একেবারে, মেয়েদের জন্য, মেয়েদের বেড়ানোর ক্ষেত্রে, এটা সোলো ট্রিপ হোক, মানে একা ভ্রমণ হোক, অথবা দলবদ্ধভাবে ভ্রমণ হোক, কি বলবেন আপনি সেই ধরনের মেয়েদের যারা একা বেড়াতে চান বা দলবদ্ধভাবে বেরোতে চান? প্রথমত চোখ কানটা একটু খোলা রাখতে হবে, মানুষের সঙ্গে মিশবে অবশ্যই, কিন্তু একটু বুঝতে হবে, যদি কেউ বেশি বন্ধুত্ব করতে চায় বা কিছু, সেক্ষেত্রেও একটু সাবধানতা নেওয়া। সন্ধ্যের দিকে ঘোরো, শহর অঞ্চলে অসুবিধা নেই, কিন্তু একটু যদি রিমোট জায়গা হয়, ফাঁকা জায়গা হয়, কোনো নির্জন জায়গায় একা একা না বেরোনোটাই আমি সাজেস্ট করবো। এটা নিজের সেফটির জন্য, এরকম নয় যে আমি তার মানে বলছি যে মেয়েরা কেন যাবে না, আমি বলছি একটু রিমোট সাইড হলে আর কি, যেখানে লোকজন কম থাকছে বা কিছু। আর যে দেশের যে সংস্কৃতি, সেই দেশে কিন্তু সেটাকে অসম্মান না করাটাই ভালো। আমি একটা খুব শর্ট ড্রেস পরে আমি সে দেশের কোনো ধর্মীয় স্থানে ঢুকে পড়লাম, সেটা কিন্তু তারা ভালোভাবে নেবে না। সেখানে যে নিয়মটা, যদি মনে হয় যে মানে একেবারে হাত এবং হাঁটু ঢাকা পোশাক পরা, সেরকম পোশাক যদি পরতে হয়, প্রয়োজনে কিন্তু সেটা করতে হবে। মানে এখানে কিন্তু নারীবাদের সঙ্গে কোনো বিরোধিতা নেই, এটা আমার, কারণ সেটা সেই দেশের সংস্কৃতিকে সম্মান করা। শ্রীলঙ্কাতে আছে, শ্রীলঙ্কাতে কোনো মানে বৌদ্ধ মঠে কোনো কাঁধ খোলা এবং হাঁটুর ওপরে পোশাক পরা যায় না, পড়তে হলে তোমাকে ওখান থেকে লোকালি ওই কাপড় কিনে জড়িয়ে ঢুকতে হবে আর কি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর ওই যেটা বললাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর পরিস্থিতিকে মানিয়ে চলার ক্ষমতা। ঠিক। বেড়ানো যে শুধুমাত্র একটা নেহাত ছুটি কাটানো বা মজা করা, আনন্দ করার অংশ নয়, তা যে রীতিমতো একটা দর্শন তৈরি করতে পারে, জীবনের মতাদর্শকে পাল্টে দিতে পারে, একটা মানুষকে অন্যভাবে নির্মাণ করতে পারে, তা আমরা শ্রেয়সীদির কথায় বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য এবং আকাশবাণীকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, শ্রোতাদের অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী